ঈদের দিন সকালে নতুন লাল রঙের শাড়ি পরলাম। ছেলে তৈরি হয়ে বসে আছে। আমি বেরিয়ে আসতেই সে উঠে দাঁড়াল। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো জিজ্ঞেস করলাম। সে কাছে এসে বলল, মা তুমি আজ খুব সুন্দর লাগছ। আমি লজ্জা পেয়ে বললাম, চল দেরি হয়ে যাবে। ঈদগাহে যাওয়ার পথে সে আমার হাত ধরল। কি করছিস জিজ্ঞেস করলাম। সে বলল, মা সবাই ভাবুক তুমি আমার স্ত্রী। আমি হাত ছাড়াতে গেলাম, সে শক্ত করে ধরে রাখল। নামাজ শেষে বাড়ি ফেরার পথে পাড়ার মানুষজন বলছিল, তোমার মা আজ খুব সুন্দর লাগছে। বাড়ি এসে বসার ঘরে বসলাম। ছেলে আমার পাশে এসে বলল, মা আজ তোমাকে দেখে আমি বুঝেছি তুমি কত সুন্দর একজন নারী। আমি চোখ নামিয়ে নিলাম। সে আমার চিবুক ধরে মুখ তুলল, মা আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি সত্যিই আমার স্ত্রী হও। তার কথায় আমার শাড়ির আঁচল কাঁপতে লাগল। এসব কি বলছিস কাপা গলায় জিজ্ঞেস করলাম। সে বলল, যা মনে আছে তাই বলছি মা। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ৩ সন্তান, তপন, রিমা আর শুভ। তপন ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিমা ১৫ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। শুভ ১১ বছর বয়সী, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। আমার এই গল্পটা শুরু হয়েছিল সেই ঈদের দিন থেকে। তপন যখন এমন কথা বলল, আমি প্রথমে ভেবেছিলাম ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তার পরের দিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। সেই রাতে তপন আমার ঘরে এসে বলল, মা আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে তুমি আর আমি একসাথে কোথায় যেন যাচ্ছিলাম। সেখানে সবাই আমাদের স্বামী স্ত্রী ভেবে নিয়েছিল। আমি বিরক্ত হয়ে বললাম, তপন এসব কি বলছিস? তুই আমার ছেলে। তপন কিন্তু আমার কথা না শুনে বলল, মা কিন্তু আমার মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন নয়। এটা হয়তো কোনো পূর্বজন্মের স্মৃতি। পরের দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। তপন এসে আমার পেছনে দাঁড়াল। আমি তার উপস্থিতি টের পেলাম। কি চাই জিজ্ঞেস করলাম। সে বলল, মা তোমার চুলে তেল দিয়ে দিই। আমি অবাক হয়ে বললাম, কেন? সে বলল, স্বামীরা তো স্ত্রীদের চুলে তেল দেয়া। আমিও তোমার চুলে তেল দিতে চাই। আমি রাগ করে বললাম, তপন তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা। কিন্তু তপনের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার সাথে বের হওয়ার সময় হাত ধরতে চাইত। বাজারে গেলে সবার সামনে বলত, আমার স্ত্রীর জন্য সবচেয়ে ভালো জিনিসটা দিন। আমি লজ্জায় মরে যেতাম। কিন্তু তপন যেন অন্য জগতেই থাকত। একদিন প্রদীপ বাড়িতে ছিল না। রিমা আর শুভ দুজনেই বন্ধুদের বাড়িতে গেছে। শুধু আমি আর তপন বাড়িতে। তপন আমার কাছে এসে বলল, মা আজ কেউ নেই। আমরা দুজনে স্বামী স্ত্রীর মতো সময় কাটাই। আমি ভয় পেয়ে গেলাম। তপন তুই কি বলছিস? আমি তোর মা। তপন কিন্তু আমার হাত ধরে বলল, মা আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু আমিও তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তপন তোর বাবা এলে তোর সাথে কথা বলবো। তোর মানসিক চিকিৎসা করাতে হবে। কিন্তু তপন হাসতে লাগল। মা তুমি বুঝতে পারছ না। আমি পাগল হয়ে যাইনি। বরং আমি এখন সত্যিটা বুঝতে পেরেছি। সেদিন রাতে প্রদীপ বাড়ি এলো। আমি তাকে সব কিছু বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না। বলল, সুমিত্রা তুমি বোধহয় বুঝতে পারছ না। তপন হয়তো মজা করছিল। কিন্তু আমি জানতাম তপন মজা করছিল না। পরের দিন প্রদীপ তপনের সাথে কথা বলার চেষ্টা করল। কিন্তু তপন তাকেও একই কথা বলল। বাবা আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। প্রদীপ রেগে গেল। কি বলছিস তুই? সে তোর মা। তপন শান্ত গলায় বলল, বাবা আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি সত্যি কথা বলছি। প্রদীপ তপনকে মারতে গেল। কিন্তু তপন তার হাত ধরে ফেলল। বাবা আমাকে মারবেন না। আমি কিছু ভুল করিনি। প্রদীপ অবাক হয়ে গেল। তপনের শক্তি কখন এত বেড়ে গেল? সেই রাতে আমরা তিনজনে বসে আলোচনা করলাম। প্রদীপ বলল, তপন তুই কি সত্যি এমন ভাবছিস? তপন মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা। আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি।
আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার হৃদয় এটাই বলছে গি। আমি কাঁদতে লাগলাম। তপন, তুই আমার সন্তান। আমি তোকে জন্ম দিয়েছি। তুই কি করে আমাকে স্ত্রী হিসেবে ভাবতে পারিস? তপন আমার কাছে এসে বলল, মা, আমি জানি এটা কঠিন। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না গি। প্রদীপ বলল, তপন, তোর ডাক্তার দেখাতে হবে কি? তপন বলল, বাবা, আমি অসুস্থ নই। আমি শুধু সত্য কথা বলছি গিয়ে। আমরা কেউই বুঝতে পারছিলাম না কি করব। পরের দিন তপন স্কুলে গেল না। সারাদিন ঘরে বসে রইল। আমি তার খবর নিতে গেলাম। তাকে দেখলাম বইপত্র নিয়ে বসে আছে। কি পড়ছিস? জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়ছি। আমার এই অনুভূতির কারণ বুঝতে চাই। আমি তার পাশে বসলাম। তপন, তুই কি সত্যিই এমন অনুভব করছিস? তপন আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি কখনো মিথ্যা কথা বলিনি। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা মা ছেলের ভালোবাসার চেয়ে ভিন্ন। আমি আরও ঘাবড়ে গেলাম। তপন, এসব চিন্তা মাথা থেকে বের করে দে। এটা ভুল। তপন মাথা নাড়ল। মা, আমি চেষ্টা করেছি। কিন্তু পারছি না গি। সেদিন সন্ধ্যায় আমি প্রদীপের সাথে আলোচনা করলাম। আমরা ঠিক করলাম তপনকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। কিন্তু তপন রাজি হল না। সে বলল, আমি পাগল নই। আমার চিকিৎসার দরকার নেই। এভাবে কয়েকদিন কেটে গেল। তপনের আচরণ আরও অস্বাভাবিক হতে লাগল। সে আমার সাথে বের হতে চাইত। আমার হাত ধরতে চাইত। এমনকি রাতে আমার ঘরে আসার চেষ্টা করত। একদিন রাতে তপন আমার ঘরে এলো। আমি জেগেছিলাম। তপন, তুই কি করছিস? জিজ্ঞেস করলাম। সে আমার বিছানার কাছে এসে বসল। মা, আমি ঘুমাতে পারছি না। তোমার কাছে থাকতে চাই কি? আমি ভয় পেয়ে গেলাম। তপন, তুই তোর ঘরে যা। কিন্তু তপন বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমার এই ভালোবাসা সাধারণ মা ছেলের ভালোবাসা নয়। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম। কিন্তু তপন ছাড়ল না। তপন, তুই কি করছিস? আমি তোর মা। আমি কাপা গলায় বললাম। তপন আমার কাছে আরও কাছে এলো। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না গে। হঠাৎ প্রদীপ ঘরে ঢুকল। তপনকে আমার বিছানার পাশে দেখে সে রেগে গেল। তপন, তুই কি করছিস? তপন উঠে দাঁড়াল। বাবা, আমি মায়ের সাথে কথা বলছিলাম। প্রদীপ বলল, এই রাতের বেলা তোর মায়ের ঘরে কি কাজ? তপন চুপ করে রইল। প্রদীপ তাকে ধরে ঘর থেকে বের করে দিল। তারপর আমার কাছে এসে বলল, সুমিত্রা, ব্যাপারটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কিছু একটা করতে হবে। পরের দিন আমরা তপনকে নিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম। ডাক্তার তপনের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, তপনের মধ্যে অয়েডিপাস কমপ্লেক্স এর লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মা এর প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করে। কি? আমরা অবাক হয়ে গেলাম। ডাক্তার বলে চললেন, এটা সাধারণত শৈশবে দেখা যায়। কিন্তু তপনের ক্ষেত্রে এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও রয়ে গেছে। এর জন্য চিকিৎসা আছে। তপন কিন্তু ডাক্তারের কথা মানতে চাইল না। সে বলল, ডাক্তার সাহেব, আমি অসুস্থ নই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। ডাক্তার বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু তপন কোনো কথা শুনল না। বাড়িতে ফিরে আমরা আরও দুশ্চিন্তায় পড়লাম। তপনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সে পড়াশোনা ছেড়ে দিল। সারাদিন আমার পিছু পিছু ঘুরত। আমি বাজারে গেলে সাথে যেতে চাইত। আমি রান্না করলে পাশে দাঁড়িয়ে থাকত। একদিন আমি তপনের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে ডেকে বললাম, তপন, তুই কি সত্যিই মনে করিস আমি তোর স্ত্রী হতে পারি? তপন আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ মা, আমি সত্যিই চাই। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, তপন, তুই একবার কল্পনা করে দেখ। আমি তোর স্ত্রী হলাম। তখন তোর বাবার কি হবে? রিমা আর শুভের কি হবে? তারা কি মনে করবে? তপন চুপ করে গেল। আমি আরও বললাম, তপন, আমি তোর মা। আমি তোকে জন্ম দিয়েছি। তোকে বুকের দুধ খাইয়েছি। তোর কাপড় পরিয়েছি। তোর অসুখ বিসুখে সেবা করেছি। তুই কি করে আমাকে স্ত্রী ভাবতে পারিস? তপনের চোখে পানি এলো। সে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না।
আমার মন আমার নিয়ন্ত্রণে নেই গো। আমি তার মাথায় হাত রেখে বললাম, তপন, তুই আমার সন্তান। আমি তোকে ভালোবাসি। কিন্তু মা হিসেবে। তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস, তাহলে এই অনুভূতি ভুলে যাওয়ার চেষ্টা কর গো। তপন কাঁদতে লাগল। মা, আমি চেষ্টা করব। কিন্তু আমার পক্ষে সম্ভব হবে কিনা জানি না। গিয়ে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তপন, তুই পারবি। তুই আমার বীর সন্তান। সেদিন থেকে তপন সত্যিই চেষ্টা করল। সে আবার পড়াশোনায় মন দিল। আমার সাথে কম কথা বলতে লাগল। আমার ঘরে আসা বন্ধ করল। আমি খুশি হলাম যে তপন সুস্থ হয়ে উঠছে। কিন্তু কয়েকদিন পর আবার সমস্যা শুরু হল। তপন আবার আমার পিছু পিছু ঘুরতে লাগল। আমার সাথে বের হতে চাইতে লাগল। আমি বুঝলাম যে তার অবস্থা আরও খারাপ হচ্ছে। একদিন রিমা আমার কাছে এসে বলল, মা, তপন ভাই খুব অদ্ভুত আচরণ করছে। সে আমাকে বলেছে তুমি তার স্ত্রী হবে। আমি অবাক হয়ে গেলাম। রিমা, তপন তোকে এমন কথা বলেছে? রিমা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। সে আরও বলেছে আমি যেন তোমাকে মা না বলে ভাবি বলি। আমি রেগে গেলাম। তপন এবার সীমা ছাড়িয়ে গেছে। আমি তাকে ডেকে বললাম, তপন, তুই রিমাকে কি বলেছিস? তপন লজ্জা পেল। মা, আমি শুধু বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি রাগ করে বললাম, তপন, তুই রিমা আর শুভকে এসব কথা বলবি না। তারা এখনো ছোট। তাদের মানসিকতার ক্ষতি হবে গি। তপন মাথা নিচু করে বলল, মা, আমি আর বলবো না। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তপনের অবস্থা আরও গুরুতর হয়েছে। আমি প্রদীপের সাথে আলোচনা করলাম। প্রদীপ বলল, সুমিত্রা, আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তপনকে হয়তো কোনো মানসিক হাসপাতালে ভর্তি করাতে হবে। আমার বুকটা ভেঙে গেল। আমার সন্তানকে পাগলের হাসপাতালে দিতে হবে? কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না। তপনের আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হচ্ছিল। সে এখন খোলাখুলিভাবে আমাকে তার স্ত্রী বলে ডাকার চেষ্টা করত। আমার বন্ধুদের সামনে বলত যে আমি তার স্ত্রী। একদিন পাড়ার এক আন্টি আমাকে ডেকে বললেন, সুমিত্রা, তপন কী সব বলছে? সে বলছে তুমি নাকি তার স্ত্রী। আমি লজ্জায় মরে যেতে চাইলাম। আন্টি, তপনের মানসিক সমস্যা হয়েছে। সে কি বলছে বুঝতে পারছে না। আন্টি বললেন, তাহলে তো ডাক্তার দেখাও। না হলে পাড়ায় বদনাম হবে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ আন্টি, আমরা ডাক্তার দেখাচ্ছি। সেদিন রাতে আমি আর প্রদীপ অনেক ভেবে ঠিক করলাম যে তপনকে হাসপাতালে ভর্তি করাতে হবে। কিন্তু তপন যখন আমাদের সিদ্ধান্তের কথা শুনল, সে খুব রেগে গেল। মা, বাবা, আমি হাসপাতালে যাব না। আমি পাগল নই। সে চিৎকার করে বলল। প্রদীপ তাকে বোঝানোর চেষ্টা করল, তপন, এটা তোর ভালোর জন্য। ডাক্তাররা তোর চিকিৎসা করবে। কিন্তু তপন কিছুতেই রাজি হল না। সে বলল, আমি এখানেই থাকব। মায়ের কাছেই থাকব। আমি দেখলাম যে তপন আরও উত্তেজিত হয়ে উঠছে। তার চোখ লাল হয়ে গেছে। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি। আমি কাঁদতে লাগলাম। আমার ছেলের এমন অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। পরের দিন সকালে আমরা জোর করে তপনকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানকার ডাক্তাররা তপনকে পরীক্ষা করে বললেন যে তার গুরুতর মানসিক সমস্যা হয়েছে। তারা তাকে কিছুদিনের জন্য ভর্তি করে রাখতে চাইলেন। তপনকে হাসপাতালে রেখে আমরা বাড়ি ফিরলাম। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। রিমা আর শুভ জিজ্ঞেস করল, মা, তপন ভাই কোথায়? আমি বললাম, তপনের অসুখ হয়েছে, তাই হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তপনের চিকিৎসা চলতে লাগল। ডাক্তাররা তাকে বিভিন্ন ওষুধ দিলেন, কাউন্সেলিং করলেন। আমি প্রতিদিন তাকে দেখতে যেতাম। তপন আমাকে দেখলেই কাঁদতে শুরু করত। মা, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি এখানে থাকতে চাই না। আমি তাকে বোঝাতাম, তপন, তুই সুস্থ হয়ে উঠলে বাড়িতে আসতে পারবি। কিন্তু তপন কিছুতেই বুঝতে চাইত না। সে বলত, মা, আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। প্রায় 1 মাস পর ডাক্তাররা বললেন যে তপনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার ওষুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। আমরা তপনকে বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে এসে তপন প্রথম কয়েকদিন খুব শান্ত থাকল। সে আমার সাথে কম কথা বলত, আমার দিকে তেমন তাকাত না। আমি ভাবলাম যে তপন সুস্থ হয়ে উঠেছে। কিন্তু কয়েকদিন পর তপন আবার আগের মতো আচরণ করতে লাগল। সে আমার পিছু পিছু ঘুরত, আমার সাথে কথা বলার চেষ্টা করত। তবে এবার সে আগের চেয়ে সাবধানী ছিল। সে খোলাখুলি আর কিছু বলত না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম।
তপন এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করি কেউ? আমি বললাম, না তপন, তুই যা, তোর পড়াশোনা কর। কিন্তু তপন গেল না। সে আমার কাজ দেখতে লাগল। হঠাৎ তপন আমার পিছন থেকে এসে আমার কোমরে হাত দিল। আমি চমকে গেলাম। তপন, তুই কি করছিস? তপন কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে মিস করেছি। আমি তার হাত সরিয়ে দিলাম। তপন, এভাবে ধরিস না। আমি তোর মা। তপন আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। আমি ভয় পেয়ে গেলাম। তপন আবার আগের মতো আচরণ করছে। আমি প্রদীপকে বললাম। প্রদীপ তপনের সাথে কথা বলল। তপন অস্বীকার করল। সে বলল, বাবা, আমি শুধু মাকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তপনের অবস্থা আরও খারাপ হচ্ছে। সে এখন আরও চতুর হয়েছে। সে লুকিয়ে লুকিয়ে আমার কাছে আসার চেষ্টা করত। একদিন প্রদীপ অফিসে গেছে। রিমা আর শুভ স্কুলে। আমি একা বাড়িতে। তপনও কলেজে যাওয়ার কথা ছিল। কিন্তু সে বাড়িতেই রয়ে গেল। আমি জানতাম না যে সে বাড়িতে আছে। আমি স্নান করে নতুন শাড়ি পরে বের হলাম। তপন বসার ঘরে বসেছিল। আমাকে দেখেই সে উঠে দাঁড়াল। মা, তুমি খুব সুন্দর লাগছ। আমি বললাম, তপন, তুই কলেজে যাসনি কেন? তপন আমার কাছে এলো। মা, আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আমি পিছিয়ে গেলাম। তপন, তুই কলেজে যা, দেরি হয়ে যাবে। কিন্তু তপন আমার হাত ধরল। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু তপন শক্ত করে ধরে রাখল। তপন, হাত ছাড়। তপন আমার কাছে আরও কাছে এলো। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি চিৎকার করে বললাম, তপন, তুই আমার সন্তান। তুই এমন কথা বলতে পারিস না। তপন কিন্তু আমার কথা শুনল না। সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তপন মেঝেতে পড়ে গেল। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমার হাত পা কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম যে তপনের অবস্থা খুবই খারাপ। সেদিন সন্ধ্যায় প্রদীপ বাড়ি এলো। আমি তাকে সব কিছু বললাম। প্রদীপ খুব রেগে গেল। সে তপনকে ডেকে বলল, তপন, তুই কি করেছিস? তপন কিছু বলল না। সে চুপ করে থাকল। প্রদীপ বলল, তপন, তোর আবার হাসপাতালে যেতে হবে। তপন এবার আর আপত্তি করল না। সে মাথা নিচু করে বলল, বাবা, আমি যাব। পরের দিন আমরা তপনকে আবার হাসপাতালে ভর্তি করলাম। এবার ডাক্তাররা বললেন যে তপনকে দীর্ঘদিন চিকিৎসার মধ্যে রাখতে হবে। তার অবস্থা আগের চেয়ে গুরুতর হয়েছে। আমার মন খারাপ হয়ে গেল। আমার সন্তানের এমন অবস্থা দেখে আমি কাঁদতে লাগলাম। কিন্তু আমি জানতাম যে এটাই সবার জন্য ভালো। এভাবে কয়েক মাস কেটে গেল। তপন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। আমি মাঝে মাঝে তাকে দেখতে যেতাম। ডাক্তাররা বলতেন যে তার অবস্থার উন্নতি হচ্ছে। একদিন হাসপাতালের ডাক্তার আমাদের ডেকে বললেন, তপনের অবস্থা অনেক ভালো হয়েছে। সে এখন বুঝতে পারছে যে তার আচরণ ভুল ছিল। আমরা তাকে বাড়িতে পাঠিয়ে দিতে পারি। আমরা খুশি হলাম। তপনকে বাড়িতে নিয়ে এলাম। এবার তপন সত্যিই অনেক ভালো হয়েছিল। সে আমার সাথে স্বাভাবিক আচরণ করত। আগের মতো অদ্ভুত কথাবার্তা বলত না। তপন আমার কাছে এসে বলল, মা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার চোখে পানি এলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। তপন, তুই আমার সন্তান। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তপন বলল, মা, আমি আর কখনো এমন ভুল করব না। আমি তোমাকে সম্মান করব। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তপন, তুই আমার গর্ব। এরপর থেকে তপন সত্যিই পরিবর্তন হয়ে গেল। সে আবার পড়াশোনায় মন দিল। কলেজে নিয়মিত যেতে লাগল। আমার সাথে মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বজায় রাখত। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম। তপন এখন আমার থেকে একটু দূরত্ব বজায় রাখে। সে আগের মতো আমার কাছে আসে না। আমার সাথে বেশি কথা বলে না। হয়তো সে ভয় পায় যে আবার আগের মতো অনুভূতি জেগে উঠবে। একদিন আমি তপনের সাথে এই বিষয়ে কথা বললাম। তপন, তুই কি আমার থেকে দূরে থাকার চেষ্টা করছিস? তপন একটু লজ্জা পেয়ে বলল, মা, আমি শুধু সাবধান থাকার চেষ্টা করছি। আমি বললাম, তপন, তুই আমার সন্তান। তোর স্বাভাবিক হওয়া দরকার। তুই আগের মতো আমার সাথে কথা বল। তবে সেই ভুল অনুভূতিগুলো মনে রাখিস না। তপন মাথা নেড়ে বলল, ঠিক আছে মা।
এভাবে আস্তে আস্তে আমাদের পারিবারিক জীবন স্বাভাবিক হতে লাগল। তপন তার পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে লাগল। রিমা আর শুভ বড় হতে লাগল। একদিন তপন আমার কাছে এসে বলল, মা, আমি একটা মেয়েকে পছন্দ করি। তার সাথে বিয়ে করতে চাই গু। আমি খুশি হলাম। সত্যি? মেয়েটি কেমন? তপন লাজুক হাসি দিয়ে বলল, মা, তুমি তাকে দেখলে পছন্দ করবে গু। আমি তপনের বিয়ের জন্য খুশি হলাম। আমি জানতাম যে বিয়ে করলে তপন সম্পূর্ণ স্বাভাবিক হবে। এখন আমাদের পরিবার খুব সুখে আছে। তপন অনিতাকে নিয়ে আলাদা থাকে। মাঝে মাঝে বেড়াতে আসে। রিমার বিয়েও হয়ে গেছে। শুভ এখন কলেজে পড়ে। আমি আর প্রদীপ দুজনে শান্তিতে আছি। আমার এই গল্প শুনে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু এটাই সত্যি। জীবনে কি ঘটবে কেউ জানে না। তবে ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমার পরিবার এর জীবন্ত প্রমাণ।